অনার্স শেষ বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করা ঠিক 2 দিন পর অনিন্দিতার বিয়ে ঠিক করা হলো। এমন হওয়ার কথা ছিল না। বিয়ে নিয়ে তাকে এর আগে কোনো রূপ চাপ দেওয়া হয়নি। এভাবে হুট করে বিয়ে ঠিক করাতে একটু না অনেকটাই বিস্মিত হয়েছে। একটা শখ সামলানোর আগেই ছোট বোন উর্মি আরেকটা শখ দিল। যার সাথে তার বিয়ে হয়েছে সেই বান্দা আর কেউ না, বরং তারই একমাত্র খালার একমাত্র ছেলে প্রহর। অনিন্দিতা কিছু বুঝতে না পেয়ে মায়ের ঘরের দিকে ছুট লাগালো। ঘরে প্রবেশ করে হড়বড়িয়ে বলে ফেলল, মা, তুমি আমার বিয়ে ঠিক করে ফেলেছ, তাও প্রহর ভাইয়ের সাথে। আমি সারা জীবন অমন রোবট টাইপ মানুষের সাথে থাকবো? হ্যাঁ? ফাহমিদা বেগম চোখ রাঙিয়ে তাকালেন, চোখের ইশারায় বোঝালেন এই ঘরে সে একা না, অন্য কেউ আছে। অনিন্দিতা চোরা চোখে পাশে তাকালো। ফাহমিদা বেগমের মুখোমুখি হয়ে চেয়ারে বসে আছে প্রহর। অনিন্দিতার চক্ষু ছানা বড়া। সে প্রহরকে এই মুহূর্তে এখানে আশা করেনি। যা যা বলেছে তার জন্য কয়েক দফা কথা শুনতে হবে। মা তো আছেনই, এই বদলোকও আছে। সে সুযোগ পেলেই তাকে বেয়াদব, ঘাড়ত্যাড়া উপাধি দিতে কিপটামো করে না। অনিন্দিতা যেভাবে ছুটে এসেছিল সেভাবে ছুটে পালালো ঘর হতে। দিকবেদিক শূন্য হয়ে ভুল জায়গায় ভুল কথা বলা উর্মির স্বভাব, যার জন্য উর্মি বেশিরভাগ সময়ই তার কাছ থেকে বকা খায়। সে স্বভাব আজকে তার মধ্যে কিভাবে চলে আসলো? তো আসলো, সাথে ফ্রিতে বকাও নিয়ে আসলো। অনিন্দিতা মুখ বাঁকায়। দিনের শেষটা তার খারাপ যাচ্ছে। বেয়াদবের মতো দৌড়ে আসলি কেন? অনিন্দিতার টনক নড়ে। এসে গেছে ভাষণ ছাড়তে। অনিন্দিতা মেকি হাসে, বলে, ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছিলাম তো, তাই পরিস্থিতি অনুকূলে দেখে পালিয়ে এসেছি। বিশ্বাস করো, এগুলো উর্মির জন্য হয়েছে। ওর স্বভাব আমার মধ্যে ট্রান্সফার হয়েছে। অনিন্দিতার কথা শুনে উর্মি ভেঙচি কাটল তাকে। কিছু বলতেই চাচ্ছিল কি প্রহর থামিয়ে দিয়ে বলল, একটু বাইরে যাবি উর্মি, কথা বলতাম জরুরি। উর্মি ঘরে দরজা ফিরিয়ে দিয়ে চলে গেল বাইরে। প্রহর স্বভাবতই মুখ ও স্বরের গাম্ভীর্যের ভাবটা বজায় রেখে বলল, দেখ অনি, তোর আর আমার বিয়ের সিদ্ধান্তটা পরিবারের নেওয়া। আমি দ্বিমত করিনি। তোর মতেরও প্রাধান্য দেওয়া হবে। কি চাস ক্লিয়ারলি বলবি, কারণ একবার বিয়ে হয়ে গেলে যতদিন আমি বেঁচে থাকব ততদিন অবধি ছাড়া পাবি না। প্রহর আর দাঁড়ায় না, ঘর হতে প্রস্থান করে। প্রহর বের হওয়ার কিছুক্ষণ পরই ফাহমিদা বেগম তার ঘরে আসেন। অনিন্দিতা বিছানায় বসেছিল। ফাহমিদা বেগম তার পাশে গিয়ে বসলেন। অনিন্দিতার মাথায় হাত রেখে মায়া স্বরে জিজ্ঞেস করলেন, আমাদের সিদ্ধান্তে তোর অমত আছে? অনিন্দিতার কেমন কান্না পেয়ে গেল। কান্নাটুকু গিলে ধরা গলায় বলল, আমার নিজস্ব কোনো পছন্দ নেই আম্মা, আগেই বলেছি তোমাদের। যা ভালো মনে হয় করো। ফাহমিদা বেগম খুশি হলেন। তার চোখ মুখ দেখেই বোঝা গেল সেটা। ইখতিয়ার এনায়েত প্রহর স্বভাবতই গম্ভীর ব্যক্তিত্বের মানুষ। একাডেমিক জীবনে সমস্ত মনোযোগ দিয়েছে পড়ালেখার পেছনে, আর এখন চাকরির পেছনে। মুখাবয়ব আর স্বরে সদা গাম্ভীর্যের ভাব থাকে। কাজিন মহল তাদের অত বড় না। 2 মামার 5 ছেলে মেয়ে, তাদের মধ্যে 2জন বিবাহিতা, আর অনিন্দিতারা 2 বোন। প্রহরের নিজেরও একটা বোন আছে। এই অল্প স্বল্প মানুষের মধ্যে প্রায় সবারই পছন্দের মানুষ প্রহর। পাত্র হিসেবে তাকে অপছন্দ করার কথা না। অনিন্দিতা করেনি অপছন্দ, কিন্তু সমস্যা সেখানে না, সমস্যা অন্য জায়গায়। প্রহরের গম্ভীর ব্যক্তিত্ব অনিন্দিতার কাছে রোবট বলে মনে হয়। ঢাকাতে এশিয়া ব্যাংকের ব্রাঞ্চে ব্যাংকার হিসেবে কর্মরত প্রহর। সপ্তাহে একদিন সে ঢাকা থেকে মফস্বল শহরে আসে। বৃহস্পতিবার রাতে এসে শনিবার সন্ধ্যায় চলে যায়। আজকে শুক্রবার। প্রহর বাড়িতে থাকা সত্ত্বেও অনিন্দিতা কোনো রকম খোঁজ নিল না। প্রহর মায়ের কাছ থেকে শুনেছে অনিন্দিতা বিয়েতে মত দিয়েছে, কিন্তু মেয়েটা তার সাথে কোনো যোগাযোগ করেনি, তাকে কিছু বলেনি। প্রহর আজকে নিজেই ভাবল তার সাথে কথা বলবে। দুপুরের পর ছাদে যাওয়াটা অনিন্দিতার প্রতিদিনের কাজের মধ্যে পড়ে। প্রহর বাড়িতে থাকলে সময় অসময় বই হাতে চা সমেত ছাদে অবস্থান করাটাও তার অভ্যেস। ফলত দুজনেরই দেখা হলো ছাদে। ছাদের একপাশে রাখা দোলনায় বসে বই পড়ছিল প্রহর। অনিন্দিতাকে দেখেই বই বন্ধ করে রেখেছিল প্রহর। অনিন্দিতাই নিজ থেকে জিজ্ঞেস করল, কেমন আছো প্রহর ভাই? প্রহর পূর্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে। গম্ভীর স্বরে বলল, ভাইটাই ডাকবি না কেন? নিজের বরকে কোনো মেয়ে ভাই বলে? বর না হবু বর, বেশি পার্থক্য না। দূরত্ব কেবল ওই 3টা শব্দের জন্যই। হোক, আছে তো দূরত্ব। ভাই ডাকবি না। নাম ধরে ডাকলে মানুষ বেয়াদব বলবে। অনিন্দিতা তার নামের আগে বা পরে বেয়াদব উপাধি নিতে পারবে না। তুই এত ঘাড়তেরা কবে হলি? তুমি এমন যন্ত্রমানব কবে হলে? অনিন্দিতা, বেয়াদবি করছিস। মোটেও না।
বিয়ে করব যেহেতু, সেহেতু তোমার সম্পর্কে একটু আধটু জানার অধিকার, কিছু বলার অধিকার তো আমার আছে নাকি? কি জানতে চাস? জানতে চাই না। তাহলে কিছু চাইবো, বল। প্রহর ভাই, তোমার জীবনে সব কিছু নিয়মমাফিক হয়, সব কিছু একটা রুটিনের মধ্যে থেকে হয়। আমার জীবন এমন না, আমি কোনো রুটিনের মধ্যে থেকে কাজ করি না। তুমি হয়তো কিছু করার আগে মনের আগে মস্তিষ্কের সিদ্ধান্তকে প্রাধান্য দাও, কিন্তু আমি মনের, আমি একটু আবেগী ধারার মানুষ, কিন্তু তুমি একদম কঠোর শক্তপোক্ত মানুষ। তোমার সাথে আমার মানিয়ে নিতে সময় লাগবে। তোর কোনো পছন্দ আছে কিনা জিজ্ঞেস করেছিলাম, সেদিনই তো জবাব দিলাম, আমার পছন্দের কেউ নেই, নিজস্ব চাহিদাও নেই। আব্বা আম্মার সিদ্ধান্তেই আমি খুশি, তারা অবশ্যই খারাপ সিদ্ধান্ত নেবেন না। তোর ওপর কোনো চাপ নেই, সত্যি কথাই বলিস। একবার বিয়ে হয়ে গেলে আমি সত্যি তোকে কখনো ছাড়ব না। প্রহর তার কথার খেলাপ করে না, এটা তো জানিস। অনিন্দিতার কেন যেন কথাটা এত ভালো লাগলো। একবার বিয়ে হয়ে গেলে কখনো ছাড়বে না। কেন ছাড়বে? বিয়ে কি ছাড়াছাড়ির জন্য কেউ করে? বিয়ে হচ্ছে পবিত্র বন্ধন, দুজন মানুষের একসাথে এই বন্ধনে আবদ্ধ হয়ে সুখের সংসার গড়ার, একে অপরের অভ্যাসে পরিণত হওয়ার, সুখ দুঃখ বেদনা ঝগড়া খুনসুটি করার মিষ্টি এক সফর হচ্ছে বিয়ে। ছাড়াছাড়ি শব্দটাও আনা উচিত নয়। অনিন্দিতার মনে বিশ্বাস জাগলো। প্রহরের এই কথাটা সে আশ্বাস খুঁজে পেল। আরেকবার নিশ্চিত হওয়ার জন্য বলল, আমার বিয়ের পরেও একটু সময় লাগবে প্রহর ভাই, তোমার সাহায্যও লাগবে। করবে? করব, তবে আমার একটা পরিকল্পনা আছে। বিয়ের পরে আমার বউয়ের সাথে মিলে ফুটবল টিম বানাবো। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে যেন বেশি দেরি না হয় আবার। অনিন্দিতা কয়েক সেকেন্ড প্রহরের মুখের দিকে তাকিয়ে থেকে চোখ মুখ কুঁচকে বলল, সবে বিয়ের কথা চলছে প্রহর ভাই, আর তুমি? বিয়ের কথা চলছে, বিয়েতে সবার মত আছে, ইনশাল্লাহ বিয়েও হবে। আর বিয়ে হলে বাচ্চা কাচ্চা হওয়াটা তো আর অস্বাভাবিক না। তুমি এত নির্লজ্জ কবে হলে? বেয়াদব মেয়ে কাকে কি বলিস? প্রহর ভাই। প্রহরের চোখ রাঙানো আর ধমকানোয় অনিন্দিতা চুপ হয়ে গেছে। প্রহর রাগ করল কিনা অনিন্দিতা বুঝতে পারল না। তবে সেই মুহূর্তেই প্রহর বই হাতে নিয়ে ছাদ হতে ত্রস্ত পায়ে প্রস্থান করল। প্রহরের জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে অন্যরকম পরিবেশ থাকত। প্রহর হয়তো অনিন্দিতার ঈষৎ লজ্জা পেয়ে লাল হওয়া গালজোড়ার দিকে তাকিয়ে থাকত। অনিন্দিতা প্রহরের কথাগুলো মনে করে হাসত, অথচ তেমন কিছুই হলো না। অনিন্দিতা কেবল প্রহরকে আবারও যন্ত্রমানব উপাধি দিয়ে বিড়বিড় করতে করতে ছাদ হতে নিচে নেমে গেল। বাড়ির বড়দের সিদ্ধান্ত ছিল প্রথমে দুজনের আকদ করানো হবে, তারপরে একসাথে অনুষ্ঠান করা হবে। কিন্তু প্রহর আপত্তি করল তাতে। সে আগে আকদ করাবে, তারপর দরকার হলে আইনিভাবেও বিয়ে করবে, কিন্তু কোনো প্রকার অনুষ্ঠান করবে না। কয়েকশোখানেক লোককে আমন্ত্রণ করা হবে, তারা আসবে, খাবে, ছবি তুলবে, টাকা দিবে। এসব কেমন কি হয় এসব না করলে? প্রহর তার সিদ্ধান্ত সাফ জানিয়ে দিল, কোনো প্রকার অনুষ্ঠান সে করবে না। অনিন্দিতা এ ব্যাপারে কিছু বলেনি। তার অবশ্য প্রহরের সিদ্ধান্ত পছন্দ হয়েছে। ভিড়ভাট্টা লোক সমাগম তার ভালো লাগে না। অবশেষে প্রহরের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হলো। নির্ধারিত তারিখে দুজনের বিয়ে হবে। তার আগে পরিবারের মানুষদের নিয়ে টুকটাক করে যার যেটা করতে ইচ্ছে করে করতে পারবে। আগামী রবিবার অর্থাৎ 10ই মার্চ বিয়ের দিন ধার্য করা হয়েছে। স্বল্প পরিসরে হলেও যে যার মতো করে চেষ্টা করছে যেন কমতি না থাকে কিছুতে। অনিন্দিতা এই ঘর ওই ঘর করে পুনরায় নিজের ঘরে ফিরে ফোন হাতে নিয়ে বসে থাকে। এই কদিন যাবৎ এমনই চলছে। সবকিছু ঠিক আছে, প্রহরও আগের মতোই আছে। সেদিন তার বলা কথাগুলোর কোনো প্রভাব তার উপর পড়েছে বলে মনে হয় না। হলে অবশ্যই পরিবর্তন চোখে পড়ত, পড়েনি তো। বিয়ে ঠিক হওয়ার পরেও তাদের মধ্যে তেমন কথা হয়নি। সমস্যা সেটাতে না হলেও সমস্যা হচ্ছে যতটুকু কথা হয়েছে তা থেকে বোঝা যায়নি তারা বিয়ের মতো কোনো সম্পর্কে আবদ্ধ হতে যাচ্ছে। সাধারণ মানুষ সকালে উঠে অন্তত শুভ সকাল বলে, অথচ নিজেকে হবু বর দাবি করে নিজের হবু বউকে কেমন আছো জিজ্ঞেস করেও একটা টেক্সট দেয় না। কল তো দূরের বিষয়, মেসেজ দেয় তো প্রয়োজনে, যেমন অনি, উর্মিকে একটু আমাদের বাসায় পাঠাতো। অনি, বাসায় কাজ আছে, মনকে বল তাড়াতাড়ি বাসায় আসতে। অনি, আমি বাইরে এসেছি, কিছু লাগবে? তোর জন্য কিছু আনবো? তোর নামে পার্সেল আছে, গিয়ে নিয়ে আসিস, ইত্যাদি ইত্যাদি। অনিন্দিতা একবার প্রহরের বড় বোন নাজমুনকে নালিশ করল। তার লজ্জা লাগছিল ভীষণ, তবুও সংকোচ দূর করে বলে, মুন আপু, তোমার ভাই এমন কেন? এরে নিয়ে কিভাবে সংসার করব? আমি করতে পারবো? নাজমুন ঠোঁট চেপে হাসে, বলে, পারবি পারবি, ধৈর্য ধর খানিক। বিয়ে হলো একদম সাদামাটা ও ঝামেলাহীনভাবে। 4তলা ভবনের 3য় তলায় থাকে অনিন্দিতারা আর 2য় তলায় প্রহররা।
অনিন্দিতাকে সন্ধ্যার সময় প্রহরদের বাসায় নেওয়া হলো। এই কয়দিন মন খারাপ না লাগলেও যাওয়ার সময় মেয়েটা ভীষণ কান্না করলো। উর্মি সাথে সাথেই গেল। বড় আপার সাথে তার সাবে নেউলে সম্পর্ক। আপা সারাক্ষণ তাকে বকাবকি করে, উর্মি এটা এভাবে না ওভাবে, উর্মি এটা কর, উর্মি পড়তে বস। এই ব্যাপারগুলো সে ভীষণ মিস করবে। ফাহমিদা বেগম কাঁদলেন না। কারো সামনে কান্নাকাটি করা ওনার ব্যক্তিত্বের সাথে যায় না। শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন, তবে চোখ জোড়া স্পষ্ট জানান দিচ্ছিল মেয়ের জন্য ওনারও মন কাঁদছে। অনিন্দিতার বাবা ইয়াসির সাহেব পুরুষ মানুষ হলেও মেয়ের বিদায়ের সময় নিজেকে ধরে রাখতে পারলেন না। মেয়ে দুটো ওনার বড় আদরের, বিশেষ করে বড় মেয়েটা ওনার কাছে বেশ মূল্যবান। বিদায় নিয়ে অনিন্দিতাকে নিয়ে যাওয়া হলো তার খালার বাসায়, বর্তমানে তার শ্বশুর বাড়ি যেটা। এই ফ্ল্যাটে সবকিছু তার চেনা পরিচিত, মানুষগুলো তার চেনা আর ভীষণ আপনও। তবে বিয়ের দিন রাতে গিয়ে প্রহরকে অনিন্দিতার কাছে অচেনা মনে হলো। পুষ্পভর্তি সাজানো ঘর দেখে তার মনে হলো আজকে বাসর রাত, অথচ এই রাত নিয়ে তার কোনো পরিকল্পনাই নেই। উপরন্তু বর যদি হয় প্রহরের মতো, তাহলে তা কোনো পরিকল্পনা থাকলেও তা ভেস্তে যাবারই কথা। তবে এমনটা হলো না। অনিন্দিতা এ বাসায় এসে গোসল করে সুতির শাড়ি পরেছিল। প্রহরের সাথে তার সন্ধ্যায় দেখা হবার পর আবার দেখা হলো রাতে ঘুমোতে গিয়েই। হাত মুখ ধুয়ে এসেই প্রহর বলল, বাসর রাতে বউ এমন নির্লজ্জের মতো বরের দিকে তাকিয়ে থাকে? একটু আদব কায়দা তো শিখবি। ঘোমটা টেনে চোখ নামিয়ে বিছানার মাঝখানে গুটিসুটি মেরে বসে থাকবি, এটাই তো হওয়ার কথা। আর তুই, না আছে মাথায় ঘোমটা, না আছে চোখ মুখে লজ্জা। অনিন্দিতা হতভম্ব হয়। পর মুহূর্তে দাঁতে দাঁত চেপে বলে, আমি পরে শিখব, আগে আপনি শিখুন। বাসরাতে এসেও বউয়ের সাথে বোনের মতো কথা বলে যে সে আবার শেখাতে আসছে। প্রহর কেমন করে যেন তাকালো, অতঃপর বারান্দার দিকে চলে গেল। অনিন্দিতা হতাশি হচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই বারান্দা হতে তার ডাক পড়ল। প্রহর ডাকছে তাকে। অনিন্দিতা গিয়ে বারান্দার দরজার সামনে দাঁড়ালো। প্রহর বারান্দার কাচের তৈরি প্রবেশদ্বারে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে আছে। অনিন্দিতা কিছুটা শঙ্কা নিয়েই তার বাম পাশে গিয়ে বসল। প্রহর এক পলক তাকালো তার দিকে, ফের নিজের ডান পাশ হতে একটা বই সমেত হাত অনিন্দিতার দিকে বাড়িয়ে দিল। অনিন্দিতা ভ্রু যুগল কুচকালো। হাতে নিয়ে ফের প্রহরের দিকে তাকালে প্রহর চোখের ইশারায় সম্মতি দিল। সম্মতি পেয়ে বইয়ের দিকে মনোযোগ দিল অনিন্দিতা। বইয়ের নামটা সুন্দর, অনিন্দ প্রহর। সে মলাট খুলতেই আসমানি রঙা কাগজটা চোখে পড়ল। বই রেখে কাগজ খুলে বুঝতে পারল এটা একটা চিঠি। প্রাণ। তোমার মনে হয় প্রহর নিঃসন্দেহে যন্ত্র মানব, শক্তপোক্ত কঠোর ধারার মানুষ, যার মধ্যে অনুভূতিরা তেমন কাজ করে না। মনের চেয়ে মস্তিষ্কই সবকিছুতে প্রাধান্য পায়। তুমি কি জানো, তুমি অনেকটাই ভুল এক্ষেত্রে। আমি মোটেও এতটা কঠোর নই, না অনুভূতিহীন। আমি তোমাকে যে বহুদিন বা বহু বছর থেকে ভালোবাসি ব্যাপারটা এমন না। আসলে ভালোবাসি কিনা সে সম্বন্ধেও সন্দিহান। তবে বছর দুয়েক আগে যখন ইহানের সাথে তোমার বিয়ের প্রসঙ্গ উঠল, তখন আমার শক্তপোক্ত চিত্ত খানিক নরম কোমল হলো। ভেতর থেকে চেঁচিয়ে বলল, আমি আসলে তোমার অন্য কারোর সাথে বিয়ের ব্যাপারটা মেনে নিতে পারছি না। তোমাকে নিজের চোখের সামনে থেকে দূরে যেতে দিতে চাইছি না। অনেক চেষ্টা করে গাম্ভীর্যের ভাব ধরে রেখে বহু কষ্টে মাকে কল দিয়ে বললাম, খালাকে বলো তার মেয়ের বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো না করতে। প্রহরের অন্যরকম নজর পড়েছে তার মেয়ের ওপর। সময় হোক নিজের জিনিস নিজের নামে লিখে নিব। আমা তখন কিছু জিজ্ঞেস করলেন না, খালাকে বুঝিয়ে বললেন। বাকি সব দুজন মিলেই সামলালেন। আমার সময় হয়েছে আজকে, নিজের জিনিস নিজের নামে করে নিয়েছি। অবশ্য তোমার অন্য কোনো পছন্দ থাকলে আমি জোর করতাম না। কবুল বলার আগ মুহূর্তেও জিজ্ঞেস করেছিলাম, তোমার সত্যি কোনো পছন্দ নেই তো? যদি থাকতো তাহলে বিশ্বাস করো আমি তখনই বিয়ে ভেঙে দিতাম। শরীরের ওপর জোর চালানো যায়, মনের ওপর না। তবে ভাগ্যবশত তোমার অন্য পছন্দ নেই। আমার জিনিস আমি সময় মতো নিজের নামে করেছি। তুমি সময় নাও, নিজেকে তাড়াতাড়ি প্রস্তুত করো। তাছাড়া উপায় নেই। আগেই বলেছি বিয়ে হয়ে গেলে আমি কখনোই ছাড়বো না তোমাকে। প্রহর এবার আর বিলম্ব করতে চাইছে না। গেট রেডি ফর বি মাই সুইট হার্ট। ইতি প্রাণের অসভ্য বর কিংবা প্রেমিক। অনিন্দিতার ভীষণ ভীষণ লজ্জা পেল। কপাল জোড়া আরক্তিম হয়েছে তার অনুভূতিও তেমন তীব্র নয়, তাতে কি হয়ে যাবে। চট করে মাথায় বুদ্ধি আসলো। বসা থেকে উঠে ঘরে গিয়ে একটা কলম নিয়ে আসলো। প্রহর যে কাগজে লিখেছে তার ওপর পাশে লিখতে শুরু করলো। প্রহর উকিঝুঁকি দিয়ে জিজ্ঞেস করল, কি করছো? অনিন্দিতা জবাব না দিয়ে নিজের লেখা শেষ করল। কাগজটা প্রহরের হাতে দিল। প্রাণের অসভ্য বর। আমার ধারণা বোধহয় সত্যিই ভুল। আমার কেমন ঘোরের মতো লাগছে প্রহর। প্রেম না করেও প্রেমের অনুভূতি পাচ্ছি। অমর কাঠখোট্টা মানুষের এহেন রূপটা উপভোগ্য হবে।
সো আই এম রেডি টু বি ইউর সুইট হার্ট। ইতি, প্রাণ। প্রহরের মুখায়ব থেকে গাম্ভীর্যের ভাবটা সরে গিয়ে চোখে মুখে খুশির ঝিলিক দেখা গেল। ছেলেটা হাসছে। হাসতে হাসতে অনিন্দিতার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। অনিন্দিতার মেহেন্দি রাঙা হাত জোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে তার হাতে লেখা নিজের নামটাতে অধরষ্ঠ ছোঁয়ায়। নিচু স্বরে বলে, আমি তোমাকে না পেলে আমার ভীষণ রকম আফসোস হতো প্রাণ। ভাগ্যিস প্রহর অনিন্দিতাকে পেয়েছে, নয়তো এমন অনিন্দ প্রহর কিভাবে তৈরি হতো বলো। অনিন্দিতা দৃষ্টি নামিয়ে কেবল সলজ্জ হাসে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটি লিখেছেন নাজিয়া শিফা। গল্পটির নাম অনিন্দ প্রহর।